আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের সাক্ষাৎকার পর্বে। এই পর্বে আমন্ত্রিত অতিথি হয়ে এসেছেন বীর মুক্তিযোদ্ধা, ইসলামী চিন্তাবিদ এবং জুলাই বিপ্লবের একজন বিপ্লবী ক্ষুরোধার লেখক আলহাজ মোহাম্মদ জামাল উদ্দিন। তাঁর কাছে আমরা একটি প্রশ্ন দিয়ে শুরু করব। তার আগে আমার পরিচয়, আমি এস জে রতন, ফ্রি স্কাই টিভিতে আছি আর এখন সঞ্চালকের ভূমিকায়। প্রশ্ন: তারেক রহমান কি বুঝতে পারছেন যে জামায়াতের একটা জোয়ার বইছে? যদি তিনি বুঝে থাকেন তাহলে তিনি যে বিভিন্ন মঞ্চে তার বক্তব্য রাখছেন এবং বিভিন্ন প্ল্যান এবং কৌশল জানাচ্ছেন, তিনি কি আসলে সঠিক পথে হাঁটছেন কিনা যাতে করে তার দল নির্বাচনে জয়ী হয়? আর যদি সেটা নাও করে থাকেন তাহলে তিনি কি ভুল করছেন? জি, আপনার কাছে এই প্রশ্নটি আমরা রাখছি। বলুন জনাব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া আলিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিহি। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের আমার এই বক্তব্য শোনার জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি সংক্ষেপে এর কিছু ব্যাখ্যা দিতে চাই। তারেক মুনি প্রশ্ন যে করেছেন তারেক রহমান সম্বন্ধে, তারেক রহমান বয়সের দিক দিয়ে সে এখনও সে একটা শাস্ত্রে কথা বলে, শাস্ত্রে কথা বা ধর্মীয় কথা যাই বলুন, বলা হয় যে যার বুদ্ধি না হয় 20-এ তার হয় না 40-এ। তো তারেক রহমানের বয়স কিন্তু 40 হয় নাই। তো উনি রাজনীতি করছেন লন্ডন থেকে। এর আগে রাজনীতি কিন্তু অত বুঝে নাই। লন্ডন থেকে তিনি এই দেশের পরিস্থিতি, এই যে লন্ডন তিনি 17 বছর থাকলেন, 17 বছরের বাংলাদেশের পরিস্থিতি সে পর্যবেক্ষণ করতে পারেন নাই এবং পর্যবেক্ষণের মাধ্যমে সেটা বাংলাদেশের পরিস্থিতি অনুভব করতে পারেন নাই। তো উনি এই দেশে আসার পরে অনেকেই এই দেশবাসী বাংলাদেশি যারা মনে করছিলেন যে না, তারেক রহমানের বক্তব্যে আমরা অনেক দিক নির্দেশনা পাব, অনেক আমরা শান্তি পাব, আমাদের আত্মতৃপ্তি পাব। কিন্তু উনি এ দেশে আসার পর উনি যে বক্তব্য রেখেছেন, এই বক্তব্যগুলি সর্বসাধারণের মধ্যে ভালোভাবে গ্রহণযোগ্য হয়নি, সুন্দর সুষ্ঠুভাবে গ্রহণযোগ্য হয়নি। কারণ ওনার বক্তব্যগুলি ছিল উগ্রবাদী এবং মানুষের গীবতবাদী। উনি এসেই এদেশের যে দীর্ঘ 24 যে আমরা দেখছি জুলাই বিপ্লবের পরে যে পরিস্থিতিতে যে অবস্থা ছিল দেশ, এই দেশের যে স্বৈরাচারী শেখ হাসিনা, গণহত্যাকারী এবং নিকৃষ্টতম জীব, পশুর চেয়েও নিকৃষ্টতম জীব শেখ হাসিনা দেশটাকে লুটপাট করে এবং দেশের মানুষ মেরে খুন খারাপি করে এমন অবস্থা করে গিয়েছিল যে দেশটাকে আর একটা সুন্দর পরিবেশ ছিল না। অত্যন্ত মর্মান্তিক এবং অত্যন্ত অধপতিত অবস্থা ছিল দেশটা। তো এরপরে থেকেই এই যে এদেশের বিএনপি যে একটা শহীদ জিয়া রহমানের একটা নিজস্ব হাতে গড়া দল এবং
দেশনেত্রী খালেদা জিয়ার পরিচালিত দল, সেই দলের যে তাদের কর্মকাণ্ড, তাদের দেশপ্রেমিকতা, জনগণের প্রতি দরদ মহব্বত ছিল, যে তাদের দলগত যে উন্নয়নমূলক চিন্তা ছিল, মানুষের মঙ্গল কামনা ছিল, মঙ্গলজনক চিন্তা ছিল, তাদের আচার আচরণ কথায় বাতায় এই দেশের মানুষ অত্যন্ত সন্তুষ্ট ছিল এবং তারা অনেক দেশের কাজও করে গেছেন। এরপরে ওনাদের মৃত্যুর শহীদের পরে, জিয়াউর রহমান শহীদের পরে জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়া এটার কিছু হাল ধরেছিলেন এবং দেশকে সুষ্ঠুভাবেই যে তিনবারে প্রধানমন্ত্রী হিসাবে মোটামুটি ভালোই পরিচালনা করেছেন। কিন্তু এর মধ্যেই এই বিএনপির মধ্যেই অনেক লুটপাটকারী জন্ম নিয়েছে, অনেক সন্ত্রাসী জন্ম নিয়েছে। এগুলি আওয়ামী লীগের চেয়ে বেশি ছিল না, আওয়ামী লীগ এদের উপরে ছিল, আওয়ামী লীগ ছিল এদের চেয়ে উপরে। আওয়ামী লীগ লুটপাটকারী এবং হত্যাকারী, গণহত্যাকারী, গুমকারী ইত্যাদি হিসাবে আওয়ামী লীগ চ্যাম্পিয়ন ছিল। তারপরে স্টেবল ছিল বিএনপি। বিএনপি আওয়ামী লীগের সাথে কোনো দিতে পারে নাই। যাই হোক, এখন আওয়ামী লীগ চলে যাওয়ার পরে বিএনপি এই পদগুলি গ্রহণ করেছে। আমরা দেখি 24-এর যে বিপ্লবের পরে বিএনপির লুটতরাজ, চাঁদাবাজি, ধর্ষণ এগুলি আওয়ামী লীগের অনুকরণ হয়েছে, আওয়ামী লীগের প্রতিফলন হয়েছে। এখন মানুষ একে একে যারা স্বাধীনতা যুদ্ধ করেছে বা স্বাধীনতা যুদ্ধের পরবর্তী যে দেশের প্রেক্ষাপট দেখেছেন, অনুভব করেছে জনসাধারণ, তাতে তিনটা দল, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং বিএনপি, এই তিনটা দলের শাসন তারা দেখেছেন, অনুশাসন তারা অনুভব করেছেন, প্রত্যক্ষ করেছেন। এদের কাছ থেকে মনে হয় দেশবাসী খুব একটা সান্ত্বনা বা খুব একটা উন্নয়ন পায় নাই। দেশের আইন শৃঙ্খলা এবং ন্যায় নীতি কোনোটাই ঠিকমতো পায় নাই। এই দেশের প্রশাসনকে এই তিন দলেই দলীয়করণ করেছে। তার মধ্যে আওয়ামী লীগ সর্বশ্রেষ্ঠ ছিল, চ্যাম্পিয়ন ছিল। আওয়ামী লীগের পরে জাতীয় পার্টি পরে বিএনপি। তারা দেশের জনগণের চেয়ে নিজের দলকে বেশি অগ্রাধিকার দিত এবং তাদের দলের যা অপকর্মগুলি সেইগুলি তারা সুষ্ঠু ন্যায় বিচারের মাধ্যমে সেগুলি পরিশোধিত করে নাই, সেইগুলির যথাযথ উপযুক্ত শাস্তি বিধান করে নাই, বিচার করে নাই। এভাবে এই বিএনপির মধ্যে শত শত খারাপ লোক, চাঁদাবাজি, দর্শনকারী এবং সন্ত্রাসী সৃষ্টি হয়েছে। তো তারেক রহমান তার ভাষণে সে এদেশে আসার পরেই জামায়াত ইসলাম এমন একটা দল যে তার আমরা দেখি স্বাধীন হওয়ার পরে থেকে এই দলের কর্মকাণ্ডে মানুষ এরূপ কোনো প্রমাণ নাই যে এই জামাত এমন কোনো খারাপ কাজ করছে যেটা ভাইরাল হয়েছে, আন্তর্জাতিকভাবে নিন্দিত হয়েছে। জামাতের যে একটা সংগঠন, সে শিবির, ছাত্র শিবিরও এমন কোনো কর্মকাণ্ড করে নাই যেগুলি জনগণের কাছে নিন্দিত হয়েছে, ঘৃণিত হয়েছে। তারপরেও এখন তারেক রহমান এদেশে আইসা জামাতকে সন্ত্রাসী, জালিম, খুনি এবং স্বাধীনতা বিরোধী নানানভাবে তাদেরকে অপবাদ দিচ্ছে এবং খারাপ ভাষায় তাদেরকে করেছেন, গালাগালি করেছে এবং দোষারোপ করেছে। এখন আসলে মানুষ এখন বলে যে এই দেশে বাংলাদেশের জনগণ যেখানেই যাই শুনি বলে যে আমরা আওয়ামী লীগকে শাসন খেয়েছি, দেখেছি, ভোগ করেছি, আমরা
এরশাদের শাসনও ভোগ করেছি, দেখেছি, খেয়েছি, আবার বিএনপির শাসনও আমরা খেয়েছি, দেখেছি, ভোগ করেছি। কাজেই এখন আমাদের বাকি আছে জামাত। জামাত এমন একটা দল, এই দলে কর্মকাণ্ড আমরা যা দেখছি যে জনমুখী, জনকল্যাণমুখী, জনসাধারণ, জনদরদী কর্মকাণ্ড তাদের। এমন কোনো মানুষের প্রমাণ নাই, এমন কোনো দৃষ্টান্ত কেউ দেখাতে পারবে না যে জামাত মানুষের ক্ষতি করছে, মানুষের ধর্ষণ করছে, আত্মসাৎ করছে বা কোনো রকম খুন খারাপির সাথে জড়িত থাকছে। তো জামাতের বিরুদ্ধে এইভাবে এসে বিষোদ্গার করার ফলে তার প্রমাণের ইমেজ একবারে তলানিতে চলে গেছে। মানুষ এখন এক বলে যেন এখন আর বিএনপিকে খায় না, মানুষ খাইতে চায় না। মনে মনে সর্বসাধারণ মানুষ হয়তো অনেক মুখ ফুটে তো মুখ ফুটে না, একটা কথা আছে যে মানুষের এখন মুখ ফুটছে না, তাদের মনের ভিতরে যে অনুভূতি, দুঃখ, বেদনা এবং তাদের যে মনের আশা আকাঙ্ক্ষা, এইগুলি এখন কিন্তু জামাতকে কেন্দ্রীয় করে, জামাতের প্রতি তাদের ঝোঁক। যে জামাতকে আমরা দেখি, শেষ দেখা জামাতকে দেখি, জামাতের দেখার পরে জামাত যদি অনুরূপ অবস্থান করে, জামাতের এই ড্রে তাদেরকেও তারা জনগণ নিক্ষেপ করবে, ড্রেনের মধ্যে তাদেরকেও সেই নর্দমার মধ্যে নিক্ষেপ করবে। তো জামাতের বর্তমান যে আমির সাহেব আছেন এবং অন্যান্য কর্মী যারা আছেন জামাতের, তারা তাদের বক্তব্য আমরা দেখি যে কোনো সময় স্বদেশ বিরোধী না, কোনো দলের বিরুদ্ধে না, কোনো দলকে তারা কঠোরভাবে নিন্দা করা বা দোষারোপ করা, এগুলি তারা করে না। তারা উন্নয়নের শপথ নিছে, উন্নয়নের বক্তব্য দেয়, উন্নয়নের আশা আশ্বাস দিয়ে তারা বক্তব্য রাখে। এবং জামাত এই দেশের যে মানুষের উপকারে এখনই তারা, এবং সেই জুলাই বিপ্লবের পর থেকে তারা সর্বসাধারণের বিপদ আপদে, দুঃখ সুখ দুঃখে তারা জড়িত আছে এবং কর্মকাণ্ডে তারা জড়িত আছে, উপকার করে জনগণের। কোথাও বন্যার সময় তারা অনেক দান দক্ষিণা করছে, জনসাধারণকে অর্থ দান করছে, কাপড় বস্ত্র দিছে, খাদ্য দিছে। এবং মানুষের যখন কোনো অগ্নিকাণ্ড হয় কোনো বাড়িঘরে, সেখানে গিয়ে তারা দান দক্ষিণা করছে। এইভাবে আমরা দেখি যে মানুষের যত গরিব এবং নিরীহ এবং যত মানুষ ক্ষতিগ্রস্ত, তাদের পাশে কিন্তু জামাত সবসময় দাঁড়ায়। তো এই জামাতের ওই অনুভূতিটা তারেক রহমানের দেশে আসার পরে বুঝতে পারছে, প্রত্যক্ষভাবে বুঝতে পারছে। এখন বোঝার পরে সে বুঝতে পারছে যে এই জামাতের যে জোয়ার বসছে, গণজোয়ার, গণসমর্থন, এটাকে ঠেকানো খুব কঠিন। কাজেই সে এখন জামাতের বিরুদ্ধে নানান অপপ্রচারে লিপ্ত হয়েছে, অপপ্রচার করছে। তো কাজেই জামাতের বিরুদ্ধে অপপ্রচার মানুষ এখন খায় না, এটা কেউ গ্রহণ করে না, এটা কেউ মানে না, বিশ্বাস করে না। এগুলি তার আরও নিজের ইমেজকে ধ্বংস করছে, পার্টির ইমেজ ধ্বংস করছে। যেমন শেখ হাসিনা তার বাবা শেখ মুজিবের যে একটা ইমেজ ছিল স্বাধীনতা সংগ্রামের পরে, সেই ইমেজটাকে শেখ মুজিবও নষ্ট করছে বাকশাল তৈরি করে, আওয়ামী লীগকে বাদ দেয়। কিন্তু হাসিনা বাকশাল তৈরি করার পরে সে দেশে যে লক্ষ্মী বাহিনী করছিল, এতে দেশের মানুষের অনেক ক্ষতি করছে, অনেক হত্যাকাণ্ড করছে, অনেক কিছু করছে। সিয়া শিকদারকে হত্যা করছে, মেজর জলিলকে সে জেলে দিয়া অনেক তাদের উপর অত্যাচার উৎপীড়ন করছে, নির্যাতন করছে। এইভাবে শেখ মুজিব দেশের মানুষের ঘৃণিত হয়ে গেছিল, যার জন্য সে তার অপকর্মের ফলে তার অপমৃত্যু হয়েছে। এরপরে শেখ হাসিনা এসে আওয়ামী লীগকে আবার ধরে এই দেশের যে অপকাণ্ড অপকৃতিগুলো করছে, যার ফলে আওয়ামী লীগকেও শেখ হাসিনা ধ্বংস করে গেছে। তার বাবাকেও ধ্বংস করছে, তার বাবা আগেই ধ্বংস হচ্ছে, এরপরে হাসিনাও ধ্বংস করছে। এখন শেখ মুজিবের কোনো ইমেজ, কোনো তার প্রতিচ্ছবি নাই, কোনো ইমেজ নাই, কোনো তার মানুষের কাছে মূল্যায়ন নাই। কাজেই এখন বিএনপি যেভাবে
তারেক রহমান আরম্ভ করছে কথাবার্তা, তাদের চালচলন, তাদের নেতাদের ভাষণ, তাদের নেতাদের আচরণ, কর্মকাণ্ড, এর ফলে শহীদ জিয়ার রহমানের ইমেজ শেষ। শহীদ জিয়ার রহমানের খেয়ে ফেলছে ওরা, একবারে তলানিতে ফেলে দিছে, ডাস্টবিনে ফেলে দিছে। খালেদা জিয়াকেও তারা নর্দমায় ফেলে দিছে। খালেদা জিয়ার পরে এখন যে বিএনপি, এই বিএনপি একবার আওয়ামী লীগের চেয়েও নগণ্য, জঘন্য। কাজেই তারেক রহমানের যতই কিছু উল্টাপাল্টা করুক, চেষ্টা করুক, তার পলিসি কোনোটাই আর এখন কাজে লাগছে না। জনগণের মোটিভেশন হচ্ছে না, জনগণ কাজে লাগছে না, জনগণের কাছে গ্রহণযোগ্য হচ্ছে না, জনগণ এটাকে এখন গ্রহণ করে না। তো এইভাবে আমরা দেখি যে তারেক রহমান দেশে আসার পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচন, ছাত্র সংসদের নির্বাচন যে হয়েছিল, এটা 3 বার বাছাইছিল তারেক রহমান, এবং সে অনেক কলা কৌশল করছে। অবশ্যই দেখা গেছে যে সেখানেও যা ছাত্র দলের কি হয়েছে, ভূমিধস পরাজয় হয়েছে এবং শিবিরের ভূমিধস বিজয় হয়েছে। এরপরে সিলেটের যে শাহজালাল বিশ্ববিদ্যালয় আছে, ওখানেও নির্বাচনের কথা ছিল, এটাকেও তারা ঠেকাইছে, জানে যে তাদের এখানে ভূমিধস পরাজয় হবে। যে এখন এই জাতীয় নির্বাচনেও যে এরা কৌশল করছে, যে অপকৌশল করছে, অপবাদ প্রচার করছে, যেভাবে করছে তারা, এখানেও ইনশাল্লাহ আমি আশা করি বা মনে করি, জনসাধারণ মনে করে, এখানেও বিএনপির পরাজয় অনিবার্য হবে এবং তাদের ভূমিধস পরাজয় হবে। এটা তারা কিন্তু এখনো অনুভব করতে পারছে না। কিন্তু তারা তখনই বুঝবে যখন তারা একবারে নিশ্চিহ্ন হওয়ার পথে চলে যাবে, তখনই তারা এটা বুঝতে পারবে যে আমাদের কর্মকাণ্ডগুলি ফলে আমরা নিশ্চিহ্ন হয়ে গেছি, আমরা নর্দমার তলানিতে পড়ে গেছি। তো কাজেই এইগুলি অনুভূতি, এইগুলি জ্ঞান ওদের নাই, এরা এইগুলি উত্তরণ করতে পারবে না, পারে নাই আর পারবেও না। এইভাবে বিএনপিটাকেও ওরা ধ্বংস করে ফেলছে, বিএনপিকেও ওরা শেষ করে ফেলছে। আমরা অনেকেই বিএনপি যারা করতাম, এদেশের অধিকাংশ লোক এখন আর বিএনপিকে আমাদের কাছে গ্রহণযোগ্য নয়, নিন্দিত, ঘৃণিত হয়ে গেছে। আমরা এখন জামাত, একটা ইসলামিক ধর্মীয় দল, আল্লাহ নবীর পথে ওরা কাজ করে চলে, এই দলকে আমরা সাবিত করি এই জন্য যে আমাদের এই দল যদি এই দেশে আসে তো পরলৌকিক আমাদের কল্যাণ বিদিত হবে, দেশের জনগণের কল্যাণ হবে, পরলৌকিক অলৌকিক দুই দিক দিয়েই মানুষের কল্যাণ হবে, মানুষ সুখ সমৃদ্ধ হবে, মানুষের শান্তি পাবে। কাজেই আমার বক্তব্য আমি এইটুকুই বলছি, শেষ করছি। অনেক ধন্যবাদ জনাব, আপনি অনেক সুন্দর করে বেশ গুছিয়ে আজকের এই প্রশ্নটির জবাব দিয়েছেন। আমরা আপনার প্রতি কৃতজ্ঞ, আপনার দীর্ঘ জীবন আমরা কামনা করছি এবং এই সাথে আজকের এই সাক্ষাৎকার পর্ব শেষ করছি। প্রিয় দর্শক, এতক্ষণ ছিলাম সঞ্চালনায় আমি এস.জে. রতন। আর প্রতিদিন এই রকম বিভিন্ন ধরনের সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান এবং বিভিন্ন অ্যানালাইসিস পেতে নিশ্চয়ই আমাদের সাথেই থাকবেন। আল্লাহ মঙ্গল করুক আমাদের। আল্লাহ হাফেজ।